ব্যাটালিয়ন আনসার যারা, তারা এই প্রতিবাদ বা এই যে গতকালকে যে নৃশংসতা বা যে নোংরামিটা, এটার সাথে তারা ছিল না। যারা ছিল তারা অস্থায়ী আনসার, সবগুলো একই বয়সের তরুণ। তার মানে কি, কতগুলো ক্যাডারকে ইউনিফর্ম পরিয়ে পাঠানো হয়েছে এক কথায়। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে ভারতের কাছে তারা একটি কলোনি হারিয়েছেন। ভারত একটি কলোনি হারিয়েছেন। তারা মনে করেছিলেন বাংলাদেশ তাদের একটি কলোনি। এই নিয়োগের মধ্যে আপনার 39 বা 40 বা 50, তার মধ্যে প্রায় 29 বা 30,000 লোকই হচ্ছে গোপালগঞ্জের, আর 12 থেকে 13,000 হচ্ছে সারা বাংলাদেশে। এই ঘটনাটি কিন্তু আমরা আসলে যদি মনে করি যে খুবই যে ছোটখাটো একটি ঘটনা, তা না। এই ঘটনার পেছনে অনেক বড় শক্তিও জড়িত আছে। তাদের লক্ষ্য ছিল দাবি দেওয়ার নামে এক জায়গায় জড়ো হওয়া এবং সচিবালয়ে কোনো জঘন্য কোনো একটি ঘটনা ঘটানো। এবং আমি এটাকে তুলনা করি যে হয়তো পিলখানা টাইপ কিছু একটা ঘটনা ঘটাতে চেয়েছিল তারা। 25 আগস্ট সচিবালয়ে একটি আনসারদের আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, আপনি জানেন। সো এই ঘটনাটা মানে ঘটার পর যেটা আজকে বিভিন্ন পত্রিকায় যেটা এসেছে যে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারতো, এবং তিনি বলেছেন যে আনসারের ছদ্মবেশে তারা এসেছিল দাবি আদায়ের উদ্দেশ্যে নয়। অন্যদিকে যে আনসারের ডিজি, উনি কিন্তু বলেছেন যে এরা আনসারের সদস্য নয়, তারা বহিরাগত এবং আনসারের পোশাকে আসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বলেছেন এটা হচ্ছে আনসার কু। তো সার্বিক বিবেচনায় আপনি তো সেনাবাহিনীতে ছিলেন এবং সবকিছু আইন শৃঙ্খলা বিষয়গুলো, এই আনসার বলেন বা আপনি বললেন একটু আগেই যে প্যারা অফিসার যারা, রাইট, তারা এই ধরনের কাণ্ড যারা করলো, এটাকে আসলে কিভাবে আপনি দেখছেন? এর মধ্যে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওজের জয়ও কিন্তু এদের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, যেটা কিনা আরো প্রশ্নের উদ্রেক হয়েছে। সো সবকিছু বিবেচনায় আমি রেজা ভাইয়ের কাছে আবারও প্রথমে যাচ্ছি, আপনি এগুলিকে কিভাবে দেখছেন? সজীব ওজের জয়ের পোস্টটি আমি দেখেছি। পোস্টটি দেখে আমি একটা কারণে খুশি হয়েছি, কারণ হচ্ছে কি, আমি এই সম্পৃক্ততার কথাটা গতকালকে সন্ধ্যার সময় আমি বলেছিলাম। মানে আমি সাসপেক্ট করে বলেছিলাম যে তাদের সম্পৃক্ততা আছে এবং তারা এটার পেছনে আছে। পরে যখন দেখলাম যে উনি পোস্ট দিয়েছেন, তখন আমি কনফার্ম হলাম যে আমার অনুমান বা সন্দেহ সঠিক। সো এটা পরিষ্কার ক্লিয়ারলি এটা বোঝা যায় যে এখানে শেখ হাসিনা, সজীব ওজের জয় বা তাদের যারা ভক্ত সমর্থক, তাদের সম্পৃক্ততা এখানে আছে। আচ্ছা, এখন বিজিবি মানে আনসার নিয়ে একটা কথা বলি। এখানে প্রকৃত আনসার যারা, তারা এটার সাথে জড়িত ছিল না। প্রকৃত আনসার মানে, আনসারের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। আনসার, স্থায়ী আনসার, অস্থায়ী আনসার, আরেকটা হচ্ছে ভিডিপি। ভিডিপিরা হচ্ছে বিভিন্ন সময় আপনার আপৎকালীন বা বিভিন্ন সময় তাদেরকে ডাকা হয়। অস্থায়ী যারা, তারা স্থায়ী না, মানে এরা যে কোনো মুহূর্তে একটা সময় আছে, এই সময় টার্মিনেট হতে পারে। আর যারা স্থায়ী, যারা ব্যাটালিয়ন আনসার, ব্যাটালিয়ন আনসারগুলো ব্যাটালিয়নের অধীনে থাকে এবং আনসারের বিভিন্ন ব্যাটালিয়নগুলো হিল ট্র্যাক্সে তারা সেনাবাহিনীর সাথে অক্লান্ত পরিশ্রম করে যায়। যদিও আমি এটা নিয়ে সত্যিকার অর্থে যে আনসার এদেরকে কখনো হাইলাইট করা হয় না, খুব দুঃখজনক যে আমাদের অনেক আনসার ব্যাটালিয়ন আছে যারা হিল ট্র্যাক্সে আমাদের সেনাবাহিনীর সাথে অনেক কষ্ট করে। আমি মনে করি তারা একইভাবে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ব্যাটালিয়ন আনসারদেরকে আসলে ওইভাবে আমরা হাইলাইট করি না, বা এটা আসলে এটা তাদের দুর্ভাগ্য আমি মনে করি। আমি তাদের সাথে চাকরি করছি লম্বা সময়, 3.5-4 বছর ব্যাটালিয়ন আনসারের সাথে আমি হিল ট্র্যাক্সে চাকরি করেছি। সো ব্যাটালিয়ন আনসার যারা, তারা এই প্রতিবাদ বা এই যে গতকালকে যে নৃশংসতা বা যে নোংরামিটা, এটার সাথে তারা ছিল না। যারা ছিল তারা অস্থায়ী আনসার। এবং আপনি যদি খুব তীক্ষ্ণভাবে যদি এদের দিকে একটু দৃষ্টি দেন, তাহলে দেখবেন সবগুলো একই বয়সের তরুণ। তার মানে কি, কতগুলো ক্যাডারকে ইউনিফর্ম পরিয়ে পাঠানো হয়েছে এক কথায়। এবং এদের অধিকাংশই রিক্রুটেড হয়েছে কিছুদিন আগে। আনসার বাহিনীতে, আমার যদি তথ্যগত একটু কম বেশি ভুল হলে মাফ করবেন, 40 থেকে 50,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে এই শেখ হাসিনার সময়। এবং এই নিয়োগের মধ্যে আপনার 39 বা 40 বা 50, তার মধ্যে প্রায় 29 বা 30,000 লোকই হচ্ছে গোপালগঞ্জের, আর 12 থেকে 13,000 হচ্ছে সারা বাংলাদেশে। এই যে নিয়োগটা, এটার সাথে সবচেয়ে বেশি অ্যাক্টিভলি বিভিন্ন সময় ডিজি যারা ছিলেন তারা সম্পৃক্ত ছিলেন। যদিও বিজিবির সাবেক ডিজি মহাপরিচালক ওই
আওয়ামী লীগের যে স্টেট মিনিস্টার ছিল, উপমন্ত্রী ছিল আপনার এনামুল হক শামীম, তার আপন ভাই মেজর জেনারেল আমিন। এই লোকের আগে যারা ডিজি ছিলেন তারাও কিন্তু শেখ হাসিনার ভক্ত ছিলেন। তারাও কিন্তু শেখ হাসিনার ভক্ত হয়ে অনেক মনোরঞ্জন করার চেষ্টা করছেন, কিন্তু তারা শেখ হাসিনার মন জয় করে একজন লেফটেন্যান্ট জেনারেল হইতে পারতেন, বাকিরা হতে পারেননি। কিন্তু তারা সব নাম এই মেজর জেনারেল আমিনের উপরে এসে চাপতেছে। হ্যাঁ, কেন চাপতেছে? এখন আমিন হচ্ছে ওই এনামুল হক শামীমের ভাই, শেখ হাসিনার সাথে তার ছবি আছে, তিনি শেখ হাসিনার একটু বেশি কাছে যেতে পারছেন, তারা চেষ্টা করে কাছে যেতে পারেন নাই। এই জন্য তারা এখন আবার নতুন করে যোগাযোগ করতেছেন, যাতে তারা বুঝাইতে পারেন আমরা শেখ হাসিনার সাথে ছিলাম না, আমরা আসলে তার বিরোধী। বাট আসলে মোটেও না। এই শেখ হাসিনার সময় যতগুলো আনসার ডিজি মহাপরিচালক হয়েছেন প্রত্যেকেরই কিছু না কিছু কাহিনী আছে। সো এই গতকালকের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ উস্কানিমূলক, ষড়যন্ত্রমূলক, কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করলে হয়তো জানতে পারবেন যে ওদের যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা সচিবালয় থেকে যায়নি, ঘেরাও করে রেখেছে। তার মানে কি তাদের টার্গেট আসলে তাদের কোনো দাবি দেওয়া না, তাদের লক্ষ্য ছিল দাবি দেওয়ার নামে এক জায়গায় জড়ো হওয়া এবং সচিবালয়ে কোনো জঘন্য কোনো একটি ঘটনা ঘটানো। এবং আমি এটাকে তুলনা করি যে হয়তো পিলখানা টাইপ কিছু একটা ঘটনা ঘটাতে চেয়েছিল তারা, কারণ সকল উপদেষ্টারা এক জায়গায়, কোনো একজন উপদেষ্টা বের হতে পারছিলেন না। এবং ছাত্ররা আপনার প্রায় 100-এর কাছাকাছি স্টুডেন্ট, 70 থেকে 80টা স্টুডেন্ট কিন্তু মারাত্মক রকম জখম হয়েছে। এবং হাসনাত গুলিও চালিয়েছে, তাদের উপরে গুলি চালিয়েছে কিন্তু। রাইট। এবং হাসনাতের অবস্থা এতটা খারাপ, এতটা আশঙ্কাজনক, হাসনাতকে কিছুক্ষণ আগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়েছে, ঢাকা মেডিকেল থেকে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে হাসনাতের মতো একজন নেতা, সে যদি গুরুতর জখম হয়, আহত হয়, তাহলে বাকিদের অবস্থা কেমন হয়েছিল? হয়তো তাকে আমরা সবাই চিনি জানি বিদায় হাসনাতের বিষয়টা জানি, বাকিদের কথা হয়তো বা জানি না। সো এখানে অনেক বড় একটা ষড়যন্ত্র করা হয়েছিল, বাট ছাত্রদের এক মানে অত্যন্ত বীরত্বপূর্ণ অবদান এবং তাদের সাহসিকতার কারণে তারা পেরে উঠতে পারেনি, এবং ছাত্রদের সাথে সেনাবাহিনী যোগ দেওয়ার কারণে তারা ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে। সো ছাত্র এবং সেনাবাহিনী আমাদের এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। আমি মনে করি বাংলাদেশে এখন দুইটা সেনাবাহিনী, একটা হচ্ছে আমাদের ইউনিফর্মের সেনাবাহিনী, আর একটা হচ্ছে এই ছাত্রদের সেনাবাহিনী। কারণ ছাত্ররা যে ভূমিকা পালন করছে, এটাকে আপনি সেনাবাহিনীর চেয়ে পিছিয়ে রাখতে পারবেন না। তাদের কাছে অস্ত্র নেই, ইউনিফর্ম নেই, বাট তাদের মধ্যে সেনাবাহিনী স্পিড আছে। সো আমি মনে করি বাংলাদেশে এই জন্য আমাদের দুইটা সেনাবাহিনী, একটা হচ্ছে ইউনিফর্মে, আরেকটা হচ্ছে আমাদের সিভিল কাপড়ে। এবং সিভিল কাপড়ে যারা, তারা হচ্ছে আমাদের ছাত্র। এবং সেই ছাত্রদের মধ্যে ইউনিফর্ম অস্ত্র বাদ দিলে আমি মনে করি একই বডি দুইটা রূপে। সো আমাদের এই দুই বাহিনীর সাথে কেউ পেরে উঠবে না এখন, যত বড় ষড়যন্ত্র হোক। সেলিম ভাই, আপনার কাছে যাচ্ছি। আপনি শুনেছেন যে মেজর রেজা ভাই বলছিলেন যে এটা একটা পরিকল্পিত এবং একটা ষড়যন্ত্রমূলক ঘটনাই কালকে যেটা ঘটেছে, আনসাররা যা করেছে। আপনি কি মনে করেন? আসলে একটি বিষয়ে যদি আমরা একটু পেছনে যাই, বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে যে সরকারগুলো জনগণের ভোটে নির্বাচিত কিংবা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত যে সরকারগুলি এসছেন, তারা আসলে প্রকৃত অর্থে জনগণের সরকার ছিলেন না। এবং গত 15 বছরে এই সরকারগুলোর ফ্যাসিবাদী চেহারার একটা মানে কি বলবো যে একটা সংহত রূপ আসলে প্রকাশ পায় গত 15 বছরে। হ্যাঁ, এবং স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার এসছেন, এই সরকারগুলোর ফ্যাসিবাদী চরিত্রের যদি একটি জায়গা আমি একটি ঝুড়ির মধ্যে রাখি, সেটি হচ্ছে গত 15 বছর। তার মানে এই ফ্যাসিবাদের ক্যারেক্টারটা কতটা ভয়াবহ ছিল। সেই ভয়াবহ ফ্যাসিজম বা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আজকের উত্থানের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র খুবই স্বাভাবিক এবং খুবই, আমি বলবো যে এটা আসলে অস্বাভাবিক ভাবাটাই হবে বোকামি, সেটা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। সেক্ষেত্রে আমরা যদি ভারতের ভূমিকাটা ধরি, ভারতের ভূমিকা প্রথম থেকেই সাংঘাতিক রকমের ন্যাক্কারজনক এবং বাংলাদেশ বিরোধী একটি ভূমিকা তারা রেখে চলেছেন। যেটি প্রথমে তারা সর্বদলীয় বৈঠক করে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা তারা বিধান করলেন
এবং বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে তারা ষড়যন্ত্রগুলো করে যাচ্ছেন। কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে ভারতের কাছে তারা একটি কলোনি হারিয়েছেন। ভারত একটি কলোনি হারিয়েছেন, তারা মনে করেছিলেন বাংলাদেশ তাদের একটি কলোনি। তো যাই হোক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, আমি আসছি যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বা দেশের বাইরের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটি প্রকাশ আমরা কালকে দেখতে পেলাম, আনসারদের অভ্যুত্থান, যেটা আনসার কু বলা হচ্ছে অনেকভাবেই। সারাদিন তারা কিন্তু সচিবালয়ের মতো জায়গায় তারা অবস্থান নিলেন এবং তারা সন্ধ্যার দিকে মরিয়া হয়ে উঠলেন এবং অনেকেই দেয়াল টপকে সচিবালয়ের ভেতরে ঢুকে গেলেন, যাদেরকে পরবর্তীতে সেনাবাহিনী মানে অ্যারেস্ট করেছেন বা তাদেরকে অ্যারেস্ট করেছেন। এই যে 3 নাম্বার ঘটনাটি ঘটলো, গেটটা ওরা ভেঙে ওটার উপর দিয়ে টপকে ঢুকেছে। টপকে সচিবালয় ঢুকে 3টা গেছে। গেট, 3 তো নাম্বার এই যে গেট। ঘটনাটি কিন্তু আমরা আসলে যদি মনে করি যে খুবই যে ছোটখাটো একটি ঘটনা, তা না। এই ঘটনার পেছনে অনেক বড় শক্তিও জড়িত আছে। আমি কারোর নাম বলছি না, কোনো বিদেশি রাষ্ট্রের নাম বলছি না, কিন্তু সহজেই অনুমেয় যে কারা এর পেছনে কাজ করছেন। তো এর আগেও ছোট্ট একটি ঘটনা আমি বলি, এই সরকারের বিরুদ্ধে হলো আমাদের এইচএসসি স্টুডেন্টরা করলেন, তারাও সচিবালয়ের ভেতরে ঢুকে গেলেন। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারা পরীক্ষা দেবেন না। হ্যাঁ, এটাও কিন্তু আসলে আমি মনে করি সরকারের এক প্রকার দুর্বলতাই প্রকাশ পেয়েছে, যে দুর্বলতাকে পুঁজি করে কালকের সাহস পেয়েছে সচিবালয়ে অবস্থান নিতে। এই যে ছাত্রদের, ইন্টারমিডিয়েটের ছাত্রদের যে অবস্থানটি, সরকার নতজানু হয়েছিলেন কোনো না কোনো কারণে, সেই নতজানু হওয়ার খেসারত কিন্তু কালকে আমরা দিতে যাচ্ছিলাম। তো আমরা আশা করব যে আসলে সরকার এরপর থেকে আরো বেশি দৃঢ় হবেন, আরো বেশি সংহত হবেন এবং আরো বেশি নজরদারিতে রাখবেন এই বিষয়গুলোকে। এছাড়া আসলে সামনের পথ চলা খুবই বন্ধুর, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কালকের ভাষণে বলেছেন, যে সামনে যে সমস্ত জায়গায় সংস্কার করতে হবে, এই সংস্কারটি খুবই কঠিন এবং এটি চ্যালেঞ্জিং। কারণ এই সংস্কার গেল 50 বছরের যে কায়েমি স্বার্থবাদী শক্তি জনগণের মাথার উপরে চেপে বসেছিল, সেই কায়েমি স্বার্থবাদী শক্তির বিরুদ্ধাচারণ করে এগিয়ে যেতে হবে এই সরকারকে। সো দ্যাট এই সরকারকে আরো সংহত হতে হবে, আরো জোরালো হতে হবে, আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং সরাসরি পদক্ষেপ নিতে হবে। এখানে কোনো ধরনের কোনো আপোষের, কোনো ধরনের কোনো নতজানু হওয়ার, কোনো ছোট শক্তি হোক বা বড় শক্তি হোক, কোনো ধরনের মানে আপোষ করার বা কোনো ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই বলেই আমি মনে করি। আমি আপনার সাথে একমত, কারণ আপনি দেখেন এই সরকার আসার পর থেকে একটার পর একবার জুডিশিয়াল ক্রু হলো, একবার প্রশাসনের ক্রু হলো, তারপরে হচ্ছে এখন আবার আনসার ক্রু হলো। আজকে যে 26শে আগস্ট, আজকে আবার আরেকটা আন্দোলন, বিভিন্ন দিকে শুধু আন্দোলন আন্দোলন করে তাদেরকে কোনো কাজই করতে দেওয়া হচ্ছে না। সো 15 দিন হয়নি যে এই সরকারটা, তার কাছে এখন সবার এত চাইতে হবে কেন? এত বছর, 15.5 বছর আপনারা কিছু চাননি। শিক্ষক বলেন, এখন কি সিএনজি চালকরাও তারা ব্যাটারি চালিত 3 চাক্কা রিয়া তারাও নেমেছে। সো এত কিছু এই এই সরকারকে আসলে মানে কি বলবো, যে এটাকে তাদেরকে আসলে আমি তারা যেন ঠিকভাবে কাজ না করতে, তার জন্য ফেইল করে, এই ধরনের একটা রিম্পি, পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে। এই জি। প্রসঙ্গে আমি একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছেন, তার আত্মীয় স্বজন অনেক আগেই এই দেশ ছেড়েছেন এবং সেটা জয়ও বলেছেন যে আমরা তো বিদেশে বড় হয়েছি, বিদেশে পড়াশোনা করেছি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তারা এই দেশে বিপুল সংখ্যক একটি কর্মী বাহিনী বা নেতাদেরকে রেখে গেছেন, তাদের হাতে রাষ্ট্র নাই, কিন্তু তাদের হাতে সবচেয়ে বড় একটি সুবিধা আছে, সেটা হলো টাকা আছে তাদের হাতে। এই যে আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা, ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন, এই টাকাগুলো তাদের হাতে আছে। আজকে যে লুম্পেন, যেটি লেনিনের ভাষায় আমরা বলি লুম্পেন প্রলেতারিয়েত, যারা একদম নিম্ন আয়ের মানুষ, তারা এই জায়গাগুলোকে আরো মানে অস্থিতিশীল করার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগের হাতে, আবারও বলি, আওয়ামী লীগের লোকজনের হাতে টাকা আছে। সো দ্যাট এই ব্যাপারটিও সতর্ক হতে হবে সরকারকে। এবং আওয়ামী লীগের এই বেনিফিশিয়ারিরা কিভাবে টাকা বানিয়েছেন, সেই জায়গাগুলোকে খুব দ্রুত হলেও এই জায়গাগুলোকে চেক দিতে হবে। চেক না দিলে এই মানে অস্থিতিশীল অবস্থা আরো হতে থাকবে এবং এটি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বর্তমান সরকারের জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।